রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে উন্নয়ন কাজের নামে চলছে খোঁড়াখুঁড়ি। প্রগতি সরণি থেকে বারিধারা হয়ে রামপুরার মূল সড়ক যেমন ভোগান্তি, তেমনি এর বাইরে অন্যান্য সড়কগুলোর চিত্রও কম ভয়াবহ নয়। কোথাও রাস্তার বড় অংশ কেটে বসানো হচ্ছে পাইপ, কোথাও দীর্ঘদিন খোলা থাকছে গর্ত। ফলে যানজটের পাশাপাশি স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়ছে নগরবাসীর। মশির অনিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর বারিধারা হয়ে প্রগতি সরণি, এই সড়ক দিয়ে প্রতিদিন ছুটছে লাখো মানুষ, কিন্তু এই সড়কের পুরো অংশে চলছে গন্তব্যর পানি শোধনাগারের পাইপলাইন বসানোর কাজ। কোথাও বড় অংশ জুড়ে খোঁড়া রাস্তা, কোথাও নির্মাণ সামগ্রী পড়ে আছে সড়কের ওপর। ফলে কয়েক লেনের রাস্তা কোথাও কোথাও সংকুচিত হয়ে এসেছে এক লেনে। একটা গাড়ি ধীর হলেই পেছনে তৈরি হচ্ছে দীর্ঘ সারি। সকাল থেকে রাত কম বেশি একই চিত্র। ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে গাড়ি চালকেরা। লিং রোড থেকে আপনার সকালে নতুন বাজার আসতে সময় লাগে 25 মিনিট, এখন লাগে প্রায় 2.5 ঘন্টা। যেখানে 2 ঘন্টার ভিতরে যাইতে পারে, এখানে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। এই পথে নিয়মিত চলাচলকারীদের হিসেবে প্রগতি সরণি দিয়ে বারিধারা হয়ে রামপুরা, এরপর স্টাফ কোয়ার্টার পর্যন্ত যেতে সপ্তাহে গড়ে 3.5 ঘন্টা বা তারও বেশি সময় চলে যাচ্ছে যানজটে। আগে যেখানে আধা ঘন্টা বা 45 মিনিট লাগতো জ্যামের কারণে, এখন সেখানে 1.5 থেকে 2 ঘন্টা লাগছে। বিশেষ করে আপনার যমুনা ফিচার পার্ক এবং তার পর পর্যন্ত মানে টোটালি আপনার 2 মিনিটের রাস্তা, সে জায়গায় আমাদের প্রায় 40 মিনিট 45 মিনিট সময় লাগতেছে। দাঁড়িয়ে আছি বাসের জন্য, লোকজন যেতে পারছে না, রোড পার হতে পারছে না। এটা আমাদের ভোগান্তি না? অনেক ওয়ার্কিং উমেন, মেন সবাই আসা যাওয়া করে। এই রাস্তাটা যদি ঠিক না হয় আমাদের সবারই সময়ের অপচয় হচ্ছে। সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত অতি শীঘ্রই যান এটার একটা কোনো রাস্তা খুঁজে যান বার করে। রাজধানীর আরেক প্রান্তে আশকোনা হজ ক্যাম্প ঘেঁষা সড়কেও খোঁড়াখুঁড়ি। এখানে যানজটের চেয়ে বড় সমস্যা চলাচলের পথটাই নেই। দীর্ঘদিন রাস্তা কেটে রাখায় মূল সড়কের সঙ্গে সংযোগ হারিয়েছেন স্থানীয়রা। বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেরাই কাঠ দিয়ে তৈরি করেছেন সাঁকো। এলাকাবাসীরা সন্তানকে নিয়ে ঝুঁকিপূর্ণ এই পথ পার হচ্ছেন প্রতিদিন। শ্বাস করে পড়ে গেছে এই গর্তের মধ্যে। এই রাস্তাগুলো তাড়াতাড়ি দ্রুত এগুলো সংস্কার করা দরকার। এটা ভেঙে যাওয়ার স্বাভাবিক, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তো এটা আসা, বাচ্চা কোলে নিয়ে আসলাম, এটা আসা রিস্ক। মাদ্রাসার ছেলে মেয়েদেরও অনেক সময় বৃষ্টি হইলে পিছ লাগে, পড়া যান। এমনকি আমার ওয়াইফ, আমার পরিবার এখানে পড়া পায়ে ব্যথা হয়েছে, আমরা হসপিটাল থেকে চিকিৎসা নেওয়া লাগছে। একদিকে রাজধানীর প্রধান সড়কে যানজটে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে সংযোগ সড়কে মানুষের স্বাভাবিক চলাচলই বন্ধ। ঢাকা উত্তর সিটি প্রশাসক বলছেন, মূল রাস্তায় কাজ শেষ হবে দ্রুত। চেষ্টা চলছে ওয়াসার সাথে সমন্বয়ের। আমরা তাদেরকে বলেছি যাতে করে দ্রুত কাজগুলো শেষ করা যায়, তারা তাদের মতো করে চেষ্টা করছে। আশা করছি তাড়াতাড়ি শেষ করবে ওরা। এই খোঁড়াখুঁড়ির বিষয়টা না থাকলে তো আর উন্নয়ন কাজ করা যাবে না। সেই পর্যন্ত একটু জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু প্রশ্ন, কাজ চলাচলকালে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব কার? রাস্তা কাটার পর নির্ধারিত সময় কাজ শেষ হচ্ছে কিনা সেটি দেখবে কে? আমরা নিচে থেকে একটা ডিপার্টমেন্টের আওতায় সব থাকলে আমরা সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়ে যেত। তখন আর এই যে চিঠি চালাচালি, ওয়াসাকে অবগত করা, রাজককে অবগত করা, কিংবা তারা আমাদেরকে অবগত করা, এই বিষয়গুলো তখন আর থাকতো না। রাজধানীবাসী বলছেন, উন্নয়নের বিরুদ্ধে নন তারা, কিন্তু সেই উন্নয়ন হতে হবে পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ প্রায় 35 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচিত করবেন দেশের 23তম রাষ্ট্রপতি। গতকাল নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত না হলেও এই নির্বাচনে কোনো ঘাটতি রাখবে না ইসি। নির্বাচনটি হাই প্রোফাইল বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে বিস্তারিত জানান তিনি। আলোচনা করেন বিভিন্ন আইনি দিক নিয়ে। ইনস্টিটিউশনাল মেমোরি এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না তো রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। আমাদের কিন্তু ভোটের কার্যক্রমটা হবে বিভক্তি নাম্বার দিয়ে। বিভক্তি নাম্বারটা ওনাদের পার্লামেন্ট থেকে দেন। এটা সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিটিভি থেকে রাখা হচ্ছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। লাইভ টেলিকাস্ট করার একটা সিদ্ধান্ত ওনারা স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে সভা হয়েছে ওনারা নিয়েছেন। এটা লাইভ টেলিকাস্ট করবে। প্রথম দিকে ওনারা যখন ভোটটা দিবেন, প্রেসিডেন্ট, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি ভোট দিবেন, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিবেন, এই জিনিসগুলো লাইভ টেলিকাস্ট করবে। নির্বাচনী কর্তার উপস্থিতিতে জাতীয় সংসদের ভিতর কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না বলেও জানান তিনি। ক্যান্ডিডেটদের মধ্যে কে কত ভোট পেল
এটার সংখ্যাগুলো সব বিস্তারিত আমি অ্যানাউন্স করে দেবো, বিভিন্ন প্যাকেটে ওই সমস্ত ব্যালট ট্যালট এগুলো ভরে আমরা চলে আসবো, ওদিনে আমরা কিন্তু গ্যাজেট করে দেবো। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে এমন মন্তব্যও করেন সিইসি। রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের মাহেন্দ্র খন ও গণতান্ত্রিক নতুন যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। বুধবার বিকেলে বিএনপি সংসদীয় কমিটির সভা শেষে এই কথা বলেন তিনি। জানান, সরকার ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। নুরুল ইসলাম মনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাওয়া হয়েছে। আজ দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 5টা থেকে শুরু হবে গণনা। ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে। কাল সন্ধ্যা 7:30টায় নতুন রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠিত হবে বলে জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। আমরা ভোট হবে, দেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। সেই প্রত্যাশা করে আগামীকাল ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিচয় প্রকাশ করেছে কলকাতা পুলিশ। বুধবার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা। দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 15 জনের মধ্যেও আছেন 6 জন বাংলাদেশি। নিহত বাংলাদেশিরা হলেন 2.5 বছর বয়সী স্বর্ণশীষ দত্ত, তার বাবা 39 বছর বয়সী দেবাশিস দত্ত, মা 27 বছর বয়সী আফসানা শারমিন ও নানা 74 বছর বয়সী বাহাদুর আলী বিশ্বাস। একই পরিবারের এই 4 সদস্যের বাড়ি কুষ্টিয়ায়। বাকি 3 বাংলাদেশি হলেন সাভারের 37 বছর বয়সী আহমেদ বাবু, সাতক্ষীরার রেবতী সরকার ও SM আলিমুজ্জামান। নিহত বাকি 2 জন ভারতীয়। এত প্রাণহানির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। খুলনা নগরীতে মাত্র 2 ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে 2 যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মহানগরীর লবণচড়ার 80 বিঘা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন 21 বছর বয়সী মঞ্জুরুল ইসলাম এবং 19 বছর বয়সী নাজমুল হোসেন। পুলিশ বুধবার সন্ধ্যায় 80 বিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম নিহত হয় বলে জানায়। এর প্রায় 2 ঘন্টা পর ঘটনাস্থলে 300 গজ দূরে গুলিতে নিহত হন নাজমুল। পরপর 2 হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। 2 হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। একটা লাশ পাওয়া গেছে, তার কিছুক্ষণ পরে আর একটা লাশ পাওয়া গেছে। এখন 2টা ঘটনা কি একই ঘটনা নাকি ভিন্ন ভিন্ন ঘটনা, এটা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানানো হবে। বাজেটে বরাদ্দ দ্বিগুণ, কিন্তু উন্নয়ন পরিকল্পনা স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করাই সরকারের প্রথম 6 মাসে এই খাতের বড় অর্জন। এছাড়া দ্রুততম সময়ে হামের টিকা সংগ্রহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বৃদ্ধি এবং 1 লাখ জনবল নিয়োগের ঘোষণাকেও ইতিবাচক পদক্ষেপ হিসাবে ধরা যায়। তবে বাস্তবে হাসপাতালে স্বাস্থ্যসেবা এখনও তেমন কোনো পরিবর্তন আসেনি। তাই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবার প্রতিবেদন। দেখতে দেখতে প্রায় 55টি বছর সংকট থেকে বের হতে পারেনি দেশের স্বাস্থ্য খাত। দুর্নীতি আর অব্যবস্থাপনার বৃত্তে আটকে আছে স্বাস্থ্যের চাকা। বিএনপি সরকার ক্ষমতায় এসে কিছু সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর, উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, প্রাথমিক স্বাস্থ্যে বিশেষ গুরুত্ব, নগর স্বাস্থ্যকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনা, হেলথ কার্ড চালু আর জেলা সদর হাসপাতালে সেবা পরিধি বাড়ানোয় গুরুত্ব দিয়েছে সরকার। এছাড়া মফস্বলে 3 ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং পরিপূর্ণ সেবা নিশ্চিতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এসব উদ্যোগের বাস্তবায়ন এখনও শুরু হয়নি। ফলে হাসপাতালগুলো চলছে আগের মতোই, ভোগান্তি কমেনি রোগীদের। যতটা পরিকল্পনা এবং ঘোষিত হয়েছে সেই তুলনায় কিন্তু কাজের অগ্রগতি সমতালে চলছে না। কেবলমাত্র টাকা বৃদ্ধি দিয়েই সেবার মান অর্জন করা যায় না। সেজন্য দরকার একটি বিজ্ঞান ভিত্তিক এবং দেশের মানুষের মনস্কতার সাথে সাযুজ্যপূর্ণ একটি স্বাস্থ্যসেবা পরিকল্পনা। স্বাস্থ্য খাতে সংকটের ক্ষত গভীর।
সাময়িক পদক্ষেপের পাশাপাশি কাঠামোগত বড় পরিবর্তন ছাড়া সেই ক্ষত সারানো সম্ভব নয়। তাই টেকসই ব্যবস্থাপনায় নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারের উচ্চতম পর্যায় থেকে স্বাস্থ্যের এই যেগুলো ঘোষণা হয়েছে এবং বাজেট হয়েছে, এই বিষয়ে অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে আসলে বাস্তবায়ন প্রক্রিয়াটা দ্রুত করা দরকার। মানে এখন যতদূর হয়েছে আমি বললাম সার্বিক মূল্যায়নের সময় আসেনি, কিন্তু এখন দ্রুত না হলে পরের 6 মাসে আপনার সঙ্গে আলোচনায় কিন্তু বলতেই হবে যে এগোচ্ছে না। অবকাঠামোগত পরিবর্তন ছাড়া কিন্তু এই ধরনের যে হঠাৎ যে স্বাস্থ্য সমস্যা এবং যে দুর্যোগগুলো, স্বাস্থ্য দুর্যোগ বলবো, এগুলোর মোকাবেলা কিন্তু সম্ভব হবে না। মেডিকেল শিক্ষার মান বৃদ্ধিতেও বড় কোনো পদক্ষেপ নেয়নি বিএনপি সরকার। উল্টো অনুমোদন দেওয়া হয়েছে 2টি মেডিকেল কলেজের। কিছু ভালো সিদ্ধান্তের মাঝে এটিকে নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু অভিঘাত সহ নানা সংকটের মুখে রয়েছে পার্বত্য এলাকা। সেখানকার নারী ও কিশোরীরা স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সহ বিভিন্ন এলাকায় সমন্বিত উন্নয়ন কর্মসূচি ও স্থানীয় মানুষের অংশগ্রহণে এসব সমস্যা সমাধানে টেকসই পথের কোনো বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামের কঠিন বাস্তবতায় নারীদের জীবন সংগ্রাম নতুন কিছু নয়। তবে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় তৃণমূল উন্নয়ন সংস্থা সেই চিত্রে আনছে অভাবনীয় পরিবর্তন। এখানকার বিভিন্ন পাড়ায় নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে এগিয়ে চলছে জীবিকা ও পুষ্টির মানোন্নয়নের কাজ। পুষ্টি বাগান ও মাদার গ্রুপ সেশন বিভিন্ন গ্রাম জুড়ে অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা বাড়াচ্ছে। পার্বত্য চট্টগ্রামে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এসব কাজ করছে তৃণমূল উন্নয়ন সংস্থা। পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইন সিএসটি রিজিয়ন PRLC প্রকল্পের মাধ্যমে এসব কাজ চলছে। মায়েদের পাশাপাশি কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় গঠন করা হয়েছে সচেতন দল। একটি টেকসই সমাজ গঠনে আয়ের পাশাপাশি দরকার সঠিক পুষ্টি ও সুরক্ষা। কৃষি প্রযুক্তি, পুষ্টি ও দুর্যোগ ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় ভূমিকা পার্বত্য এলাকার সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলছে। আমি আজকে ওনাদেরকে সেশন নিতে আসছি। আমরা ওনাদেরকে প্রতি মাসে একটা করে সেশন নিই। ওনাদের এটা মা ও শিশু দলের সেশন। তো এটা আমরা 9 মাস পর্যন্ত সেশনটা করাবো। আজকে সহ আমরা 8 নাম্বার সেশনে রানিং চলতেছে আর কি। আর ওনাদেরকে মূলত এই সেশনের মাধ্যমে শিশুদের এই যে আমরা সুষম খাবার নিয়ে ওনাদেরকে বুঝিয়েছি। তারপর সুষম খাবার কিভাবে বানাতে হয়, বিশেষ করে শিশুদের ওই যে যত্ন কিভাবে নিতে হয় বা 6 মাস পর্যন্ত যে শিশুদেরকে খাবার খাওয়াতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত মাদের সাথে এগুলা আলোচনা করেছি। খাবারের প্রতি পুষ্টির কিভাবে কোন খাদ্য থেকে কি পুষ্টি পাবো এই বিষয়ে শিখছি আর কি। আমরা 6 মাস পূর্ণ হলে বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, খিচুড়ি কোনটা খাওয়ালে কি পুষ্টি পাবো, এগুলো সম্পর্কে শিখছি আর কি। আমার বাচ্চাদের এখন আমি যে এই খিচুড়ি খাওয়াচ্ছি, তারপর ডিম সবজি রান্না করছি, এগুলো রান্না করে খাওয়াচ্ছি। এগুলো আমরা যে এই দিদিদের কাছ থেকে যখন সেশনে করাইছি তখন আমি বুঝতে পারছি যে বাচ্চাদের এগুলো খাওয়ালে পুষ্টিকর হয়ে এই পুষ্টি একটু বাড়বে আর কি। তো এই ক্ষেত্রে দেখতেছি যে ওনারা আগে যে বিষয়গুলো নিয়ে অবগত ছিল না, এখন ওনারা সব কিছু মোটামুটি জানে। সেশনের যে খাদ্য পুষ্টি, তারপর মা কিভাবে সুষম খাবার বাচ্চাকে খাওয়াবে, এগুলো শিখতেছে নতুন করে। আগে এগুলো হয়তো অনেক সময় একটু জানতো কিন্তু ভালোভাবে জানতো না। আমরা যে কিশোরীদের সাথে যে সেশন করি, আসলে এদের সেশনের মূল উদ্দেশ্য এদের শিক্ষা দেওয়া, আমাদের থেকে এরা যাতে শিক্ষা পায়, ভালো পরামর্শ পায়, যাতে এদের ভবিষ্যতের অনেক কিছু পরিবর্তন ঘটে। আর আমরা যে শিক্ষা দিই, এই শিক্ষাতে ভবিষ্যতে এদের যাতে এরা কাজে লাগায়, এটাই মূলত আমাদের এই সেশনের উদ্দেশ্য আর কি। আগে সুষম খাবার সম্পর্কে জানতেন না কিছু আরো এই যে ঋতুস্রাব করার সময় প্যাড ব্যবহার করতে হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকতে হয়, এগুলো আগে কম শিক্ষা ছিল, এখন সম্পূর্ণ এগুলো শিখতে পেরেছিল। আমার নাম শিখরাশি মার্মা, আমি 4th শ্রেণীতে পড়ি। আমি এখানে আসছি ওই
পুষ্টি আপাদের থেকে শেখার জন্য অনেক কিছু। নমস্কার, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি একজন কিশোর দলের সদস্য। আমি এখানে এসে স্বাস্থ্য পুষ্টি সম্পর্কে জেনেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এসব সম্পর্কে জানতে পেরেছি। দিদিরা শিখাইছে হচ্ছে আমাদেরকে মাসিক ঋতুস্রাব সময় আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, প্যাড ব্যবহার করতে হবে, আর হচ্ছে মাসিক সময় আমাদেরকে সুষম খাবার খেতে হবে। এই মা দলের মাধ্যমে মাদের পুষ্টি দরকার, কিশোরীদের পুষ্টি দরকার, যে বাচ্চাটা অনাগত বাচ্চা আসবে তার পুষ্টি দরকার, এগুলো নিয়ে আমরা প্রচুর সচেতনতামূলক কাজ করি। এবং আমাদের অনেক ধরনের ম্যাটেরিয়ালস আছে, বিলবোর্ড আছে, লিফলেট আছে, ফ্ল্যাশ কার্ড আছে। আমরা পুষ্টিকে নিয়ে মেলা করি, কোন খাবারে কি পুষ্টি আছে, কখন কি খাবার খাবে, কোন বয়সে কি খাবার খাবে, মা কখন কোন খাবার খাবে, কেন বাচ্চার যত্ন দরকার, এগুলি নিয়ে আমাদের বাড়ি বাড়ি ভিজিট আছে, প্রচুর সচেতনতামূলক কাজ আছে। এই সচেতনতামূলক কাজগুলি করতে যেয়ে আমাদের পাশাপাশি আরেকটা কাজ করি, কোন কোন পরিবারে সবচেয়ে বেশি সিভিয়ারলি ম্যালনিউট্রিশন অ্যাকিউট বাচ্চা আছে, যেটাকে আমরা স্যাম বলি, যে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনিউট্রিশন, মডারেটলি অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তো এদেরকে নিয়ে আমরা আবার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি, যাতে যারা সিভিয়ারলি এফেক্টেড, ধরেন যাদের এই মুহূর্তে ওজন হওয়ার কথা ছিল 3 কেজি বা 5 কেজি, তাদের আছে হয়তো 1 কেজি, কৃষকায় ওদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করানো, মা সহ ওদের যাতায়াত ভাতা দেয়া, মা সহ ওদেরকে সুরক্ষার ব্যবস্থা করা, এই জিনিসগুলি আমরা মাদের সাথে বাচ্চাদের জন্য করে থাকি। দর্শক, এই ছিল আমার কাছে সকালে বাংলাদেশের পর্যায়ে তথ্যের যোগান।